ছিল উত্তরটা? বলতেছি, হ্যাঁ, আমি আগে কিছু জিজ্ঞাসা করি, সেগুলো উত্তর দেন, তারপরে বলতেছি। বলেন, আচ্ছা, সাক্ষ্য আইন কত সালের আইন? 1872 সালের আইন। আচ্ছা, 1872 সালের কত তারিখে সাক্ষ্য আইন কার্যকর করা হয়? 1 সেপ্টেম্বর 1872। 1 সেপ্টেম্বর 1872। ওকে। সাক্ষ্য আইন কোন ধরনের আইন? পদ্ধতিগত আইন নাকি মূল? পদ্ধতিগত আইন। পদ্ধতিগত। পদ্ধতিগত অ্যাডজেক্টিভ প্রসিডিউরাল ল। আচ্ছা, মোট সাক্ষ্য আইনে মোট ধারা আছে কয়টি? 167টি। 167টি। আচ্ছা, সাক্ষ্য আইনের জনক বলা হয় কাকে? স্যার জেমস স্টিফেনকে। স্যার জেমস স্টিভেনকে। আচ্ছা, সাক্ষ্য আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য না? প্রযোজ্য না সেনাবাহিনী আইন, নৌবাহিনী আইন, বিমান বাহিনী আইন, সালিশ আইন, আদালতের হলফনামা বা এফিডেভিটের ক্ষেত্রে। গুড। আচ্ছা, সাক্ষ্য কি কি দ্বারা সাক্ষ্য প্রমাণ করতে হবে, মানে কিভাবে সাক্ষ্য প্রমাণ করতে হবে? কোন ধরনের সাক্ষ্য দ্বারা? দালিলিক সাক্ষ্য না মৌখিক সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য এবং মৌখিক সাক্ষ্য দুইটাই। আচ্ছা, কখন মৌখিক সাক্ষ্য হবে, কখন দালিলিক সাক্ষ্য হবে? মানে কোন একটি বিষয় প্রমাণ করার জন্য কখন মৌখিক সাক্ষ্য, কখন দালিলিক সাক্ষ্য হবে? আচ্ছা, সাক্ষ্য আইনের 59 ধারায় কি বলছে? যে দলিলের বিষয়বস্তু ছাড়া বাকি সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ করতে হবে, তাই না? তার মানে দালিলিক সাক্ষ্য এবং মৌখিক সাক্ষ্য দুইভাবেই ঘটনা প্রমাণ করা যাইতে পারে, বা দুই ধরনের সাক্ষ্য দেওয়া যাবে। তবে যেখানে দলিলের কোনো বিষয় জড়িত আছে সেখানে অবশ্যই দলিল দ্বারা প্রমাণ করতে হবে, আর যেখানে দলিলের কোনো বিষয় নাই সেখানে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে তাহলে এবার বলেন জি। যে কোন ক্ষেত্রে দলিল লাগবে, কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিয়ে ঘটনা প্রমাণ করতে হবে? আচ্ছা, মৌখিক সাক্ষ্য কোন ধরনের হতে হবে? মৌখিক সাক্ষ্যের বৈশিষ্ট্য কি হবে বলেন? মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। গুড। তো মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, এটা কোথায় বলা আছে? কত নম্বর ধারায় বলা আছে? 60 ধারায় বলা আছে। 60 ধারায় বলা দ্যাটস আছে। এভিডেন্স। আচ্ছা, বিশেষজ্ঞের অভিমত কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হবে? কি কি? কি কি? বিদেশি আইনের ক্ষেত্রে, আচ্ছা, তারপরে টিপসইয়ের ক্ষেত্রে, আর হচ্ছে আর একটা হ্যালো, হ্যাঁ, বিশেষজ্ঞের অভিমত 4টি ক্ষেত্রে। 5টি ক্ষেত্রে প্রযোজ্য হবে। 5টি ক্ষেত্রে, 5টি ক্ষেত্রে।
পাঁচটি ক্ষেত্রে বিদেশি আইন, বিজ্ঞাপন, চারুকলা, হাতের লেখা টিপসই। হ্যাঁ, ঠিক আছে। এটা কত ধারায় বলা আছে? ধারা কত? 45 ধারায়। হ্যাঁ, ধারা 45। 45। হ্যাঁ, 45 45। 45 আচ্ছা, 60 ধারার ব্যতিক্রম কত নম্বর ধারা? 60 ধারার ব্যতিক্রম কি? এই 60 ধারার শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, প্রত্যক্ষ সাক্ষ্য। কিন্তু 60 ধারার ব্যতিক্রম 32, কি? 33। হ্যাঁ, 32। 60 ধারার ব্যতিক্রম 3 ধারা। 60 ধারার ব্যতিক্রম হচ্ছে 32, 33। 32, 33। হ্যাঁ, 32, 33। হুম। সাক্ষ্য আইনের ব্যতিক্রম হচ্ছে 6 ধারা, 32 ও 33 ধারা। মানে মৃত্যুকালীন ঘোষণা, আর খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি, রেজিস্ট্রি। 32, 33 এবং 6 ধারা, এই তিনটি ক্ষেত্রে প্রযোজ্য ব্যতিক্রম। মানে সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হতে হবে, কিন্তু সাক্ষ্য প্রত্যক্ষ হওয়ার দরকার নাই 32 ধারা, 33 ধারা এবং 6 ধারা। আচ্ছা, ছয় ধারা। জি। আচ্ছা, বিচারিক ভাবে দৃষ্টিগোচরে নিতে পারেন আদালত, এটা কত ধারায় বলা আছে? বা জুডিশিয়াল নোটিশ কত ধারায় বলা আছে? 56 ধারা। 52, 54, 56 ধারা। আচ্ছা, আদালত 56 ধারা বলেন। 57 ধারার বিধান মতে 57 ধারার বিধান মতে আদালত কয়টি ক্ষেত্রে জুডিশিয়াল নোটিশ করতে পারেন? 11টি ক্ষেত্রে। ক্ষেত্রগুলো বলতে পারবে কে কে? শামীম ভাই বলতে পারবে। স্বামী ভাই। ডলি সায়ন্তনী বলতে পারবে না? বাংলাদেশের সকল আইনসমূহ সামরিক বাহিনীর জন্য প্রক্রিয়া যুদ্ধবিদ রাম ভাই সাজিয়ে বলতে পারবো না। আচ্ছা, আমি বলি তাহলে, শোনো। বাংলাদেশের সকল আইনসমূহ সামরিক বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি সমূহ, আইনসভার কার্যপদ্ধতি, স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী, বাংলাদেশের ভূখণ্ড সমূহ, বাংলাদেশের সকল আদালতের সিলমোহর, আদালতের কর্মচারীদের তালিকা, সরকারি পদে যোগদানের বিষয়ে সরকারি গেজেট, পৃথিবীর ভৌগোলিক বিষয়সমূহ, বাংলাদেশের সাথে অপর কোনো রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা বা অবসান হওয়া, অ্যাডমিরালিটি ও সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালতের সিলমোহর ও নোটারি পাবলিক। মুখস্থ করে নিও এগুলো, হ্যাঁ? মুখস্থ না করলেও অ্যাটলিস্ট কয়েকবার পড়ো আর কি। আচ্ছা, সাক্ষ্য আইনের 32 ধারায় কয় শ্রেণীর সাক্ষীর কথা বলা হয়েছে যাদেরকে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না? চার শ্রেণী। আপনারা তো কিছু পড়াশোনা করেন না, শুধু শুধু পরিশ্রম করাইতেছেন আমারে দিয়ে, পড়াশোনা তো কিছু করতেছেন না। আচ্ছা, ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে অবশ্যই কোন ধরনের সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে? মানে কোন একটি দলিল প্রমাণ করতে হবে কোন ধরনের সাক্ষ্য দ্বারা? প্রাথমিক সাক্ষ্য দ্বারা।
দালিলিক সাক্ষ্য বা প্রাথমিক দালিলিক সাক্ষ্য দলিলবাদী তো সবই প্রাথমিক সাক্ষ্য তো। হ্যাঁ, প্রাথমিক সাক্ষ্য বা দালিলিক সাক্ষ্য দ্বারা। আচ্ছা, তাহলে আহ, এই আর কি। তাহলে আমরা, আচ্ছা প্রশ্ন ছিল কি জানি, ওই যে কনফেশনের সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, জি 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 জি। শামীম দেওয়া দিছে 24 ধারায়। আচ্ছা, জি সোমা হালদার দিছে হচ্ছে 24 ধারায়, আর ডলি দিছে হচ্ছে 3 ধারায়। আচ্ছা, উত্তর হচ্ছে কনফেশনের সংজ্ঞা সাক্ষ্য আইনের কোনো জায়গায় দেওয়া নাই। সাক্ষ্য আইনে শুধুমাত্র স্বীকৃতি বা অ্যাডমিশনের সংজ্ঞা দেওয়া আছে 17 ধারায়। কনফেশনের সংজ্ঞা সাক্ষ্য আইনের কোনো জায়গায় দেওয়া হয় নাই। তাহলে উত্তর কি হবে? ডি। শোনো, উত্তর হচ্ছে ডি। ওকে, আচ্ছা তাহলে আমরা একবার রিভিউ করি। সাক্ষ্য আইনের 3 ধারায় বলা আছে সংজ্ঞা সমূহের কথা। সাক্ষ্য আইনের 4 ধারায় বলা আছে অনুমান সম্পর্কে। সাক্ষ্য আইনের 5 ধারায় বলা হয়েছে যে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য আইনের 6 ধারায় বলা হয়েছে রেজিস্ট্রি বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে সেই কথা বলা হয়েছে। সাক্ষ্য আইনের 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই সাক্ষ্য আইনের 6 ধারা থেকে 16 ধারা পর্যন্ত সব কিছুই প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বলা হয়েছে। আর সাক্ষ্য আইনের 5 ধারায় বলছে কি দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, একটা হচ্ছে বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় ইংলিশ কি? ফ্যাক্ট ইন ইস্যু। আর প্রাসঙ্গিক বিষয় কি? রিলিভেন্ট ফ্যাক্ট। তারপরে সাক্ষ্য আইনের 17 ধারায় বলা হয়েছে স্বীকৃতি বা অ্যাডমিশন সম্পর্কে। আচ্ছা, স্বীকৃতি কি? স্বীকৃতি হচ্ছে এক ধরনের বিবৃতি যা মামলার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে। আর সাক্ষ্য আইনের 18 ধারায় বলা হয়েছে যে কয় শ্রেণীর ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক। আর সাক্ষ্য আইনের 21 ধারায় বলা হয়েছে কি স্বীকৃতি কার বিরুদ্ধে ব্যবহার করা যায়, যিনি স্বীকৃতি দেন তার বিরুদ্ধেই স্বীকৃতি প্রয়োগ করা যায়। ব্যতিক্রম আছে 3টি ক্ষেত্রে। সাক্ষ্য আইনের 24 ধারায় বলা হয়েছে যে প্রলোভন ভীতি প্রদর্শনের মাধ্যমে যদি সাক্ষ্য গ্রহণ করা হয় তাহলে স্বীকারোক্তি নেওয়া হয়, তাহলে সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না। আবার সাক্ষ্য আইনের 25 ধারায় বলা হয়েছে পুলিশের নিকটে প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না। সাক্ষ্য আইনের 26 ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি পুলিশের নিকটে স্বীকারোক্তি দেওয়া হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের 27 ধারায় বলা হয়েছে যে আলামত উদ্ধারের ক্ষেত্রে পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 28 ধারায় বলা হয়েছে প্রলোভন ভীতি প্রদর্শন প্রভৃতি বিষয় যদি তুলে নেওয়া হয়, এগুলা ছাড়া যদি কারো স্বীকারোক্তি নেওয়া হয় তাহলে সেটা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 30 ধারায় বলছে যে 30 ধারায় বলছে যে সহ আসামি সহ আসামির সহ আসামি তার অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে। আর 133 ধারায় বলছে যে সহ আসামির সাক্ষ্যের উপর ভিত্তি করে অন্য আসামিদের শাস্তি দেওয়া যাবে, শর্ত হচ্ছে নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করতে হবে এবং 114 খ ধারার বিধান মতে সেটা উপযুক্ত তথ্য সহ সমর্থিত হইতে হবে। সাক্ষ্য আইনের আচ্ছা 30 ধারা 32 ধারায় বলছে কি যে 4 শ্রেণীর ব্যক্তিকে সাক্ষী হিসেবে আহ্বান করার দরকার নাই। 4 শ্রেণীর ব্যক্তি কি? যাকে খুঁজে পাওয়া যায় না, যাকে আদালতে হাজির করা ব্যয় সাপেক্ষ, যাকে আদালতে হাজির করা সম্ভব নয়, বা যার মৃত্যু হয়ে গেছে, এরকম 4টা শ্রেণীর ব্যক্তিকে
আদালতে হাজির আহ্বান করা, সাক্ষী হিসেবে আহ্বান করার দরকার নাই, ঠিক আছে? এদের ক্ষেত্রে স্বীকারোক্তি, এরা যদি কোনো স্বীকারোক্তি দিয়ে থাকে তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। আচ্ছা, এরা যদি কোনো স্বীকৃতি দেয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। তারপরে সাক্ষ্য আইনের 33 ধারায় বলছে কি যে দুইটা মামলার ক্ষেত্রে প্রথম মামলায় যদি কোনো সাক্ষী সাক্ষ্য দেয় তাহলে সেই সাক্ষীর যদি মৃত্যু হয়ে যায় বা খুঁজে না পাওয়া যায় বা বিরুদ্ধ পক্ষ যদি তাকে গুম করে ফেলে তাহলে ওই সাক্ষীকে পরবর্তী মামলায় আদালতে আহ্বান করার দরকার নাই। তাকে মোটামুটি তার যে পূর্ববর্তী মামলায় যে সাক্ষ্য দিচ্ছে সেই সাক্ষ্যই প্রাসঙ্গিক হবে। আচ্ছা, 32 ধারা 33 ধারা গেল। তারপরে হচ্ছে আর কি কি আছে 32 33 পরে কি কি দেখাইছিলাম আমি। তারপরে 40 ধারায় আমরা বলছিলাম কি, 40 ধারায় বলছিলাম যে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। অর্থাৎ দুইটি মামলা যদি চলমান অবস্থায় থাকে তাহলে দ্বিতীয় মামলার মানে যদি দুইটা পক্ষের ভিতরে একটা মামলা চলমান থাকে এবং সেই একই বিষয়ে একই পক্ষের মধ্যে যদি দ্বিতীয়বার মামলা হয় তাহলে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য প্রথম মামলার রায় প্রাসঙ্গিক হবে। মানে দুইটা পক্ষের ভিতরে যদি কোনো মামলা মানে এখানে হচ্ছে নিষ্পত্তিকৃত মামলা, অর্থাৎ দুইটা পক্ষের ভিতরে একটা বিষয়, যেমন শামীম আর ডলের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে একটা মামলা হয়েছিল এবং সেই মামলায় একটা রায়ও আদালত দিয়ে দিছে। সেই একই বিষয় নিয়ে শামীম যদি পরবর্তীতে মানে অন্য একটি আদালতে আবার মামলা করে তাহলে আদালত কি করবে, পরের মামলাটা মানে খারিজ করে দিবে এবং প্রথম মামলার রায় প্রাসঙ্গিক করবে, ঠিক আছে? এটা হচ্ছে যে অনেকটা দেওয়ানি কার্যবিধির রেস জুডিকাটা এবং ফৌজদারি কার্যবিধির ডাবল জিওপার্ডি নীতির মতো আর কি। অর্থাৎ দোবারা দোষ, ফৌজদারি কার্যবিধিতে বলছে দোবারা দোষ, দেওয়ানি কার্যবিধিতে বলছে রেস জুডিকাটা এবং সাক্ষ্য আইনের 40 ধারা সেম। আচ্ছা, সাক্ষ্য আইনের 41 ধারায় বলছে কি যে প্রবেট, এখতিয়ার প্রভৃতি ক্ষেত্রে কোনো রায়ের প্রাসঙ্গিকতা, অর্থাৎ চূড়ান্ত প্রমাণ। অর্থাৎ আদালত যদি কোনো উইল অথবা বিবাহ অথবা অগ্রক্রয় দেউলিয়াত্ব বিষয়ে যদি কোনো রায় দেয় তাহলে সেই রায় বিশ্বের যে কোনো আদালত এটা মেনে নিতে বাধ্য থাকবে। আচ্ছা, তাহলে 45 ধারায় আমরা পড়ছি কি যে বিশেষজ্ঞের অভিমত প্রাসঙ্গিক হবে। বিশেষজ্ঞের অভিমত প্রাসঙ্গিক হবে 5টি ক্ষেত্রে। কি কি? বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হাতের লেখা, টিপসই। তবে এখানে শর্ত হচ্ছে যে এই বিশেষজ্ঞের অভিমত যে দিতে হবে, হ্যাঁ, বিশেষজ্ঞের অভিমত গুলো আদালতে সশরীরে হাজির হয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা 56 ধারায় পড়ছিলাম কি জুডিশিয়াল নোটিশ, মানে আদালত কোন কোন বিষয়ে দৃষ্টিগোচর দিতে পারেন। আচ্ছা, জুডিশিয়াল নোটিশ কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হবে? 57 ধারায় বলছে 11টি ক্ষেত্রে। 58 ধারায় বলছে স্বীকৃত বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই। স্বীকৃত বিষয়সমূহ কি? যে সকল বিষয়সমূহ সর্বজন স্বীকৃত সেই সমস্ত বিষয় প্রমাণ করার দরকার নাই। আচ্ছা, 52 ধারায় বলছে যে দেওয়ানি মামলায় আচরণ, কোনো ব্যক্তির আচরণ বা চরিত্র প্রাসঙ্গিক নয়। আর 53 ধারায় বলছে যে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক। আর 54 ধারায় বলছে যে পূর্ববর্তী অসৎ চরিত্র তখনই প্রাসঙ্গিক হবে যখন কেউ বলবে যে শামীম ভালো। এই শামীম যে ভালো এটা শামীমকে খারাপ প্রমাণ করার জন্য
54 ধারায় বলতে পারে কি যে শামীমের চরিত্র খারাপ। আচ্ছা, তারপরে আমরা পড়েছিলাম কি যে সাক্ষ্য কয় প্রকার? সাক্ষ্য 2 প্রকার, মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য কি? আদালতের অনুমতি নিয়ে আদালতের সম্মুখে প্রত্যক্ষভাবে যে মানে কোনো সাক্ষী যদি কোনো সাক্ষ্য নিজে প্রত্যক্ষ করে, অর্থাৎ তার ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করে, চোখে দেখে, কানে শোনে, শুনে যদি কোনো সাক্ষ্য প্রত্যক্ষ করে এবং সেই সাক্ষ্য আদালতের অনুমতি নিয়ে যদি আদালতের সামনে দেয়, তাহলে সেটা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য। আর পরোক্ষ সাক্ষ্য কি? পরোক্ষ সাক্ষ্য যে আরেকজনের কাছ থেকে শুনে সেই সাক্ষ্য আদালতে দিলে সেটাকে বলা হয় হচ্ছে পরোক্ষ সাক্ষ্য। আর সাক্ষ্য আইনের 59 ধারায় বলছে কি যে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে হবে, অর্থাৎ যেই ক্ষেত্রে দলিল প্রয়োজন সেই ক্ষেত্রে দলিল লাগবে, আর যে ক্ষেত্রে দলিল প্রয়োজন নাই সে সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দ্বারা যে কোনো ঘটনা প্রমাণ করা যাবে। আর সাক্ষ্য আইনের 60 ধারায় বলছে কি যে অল ওরাল এভিডেন্স শুড বি ডাইরেক্ট, অর্থাৎ সমস্ত মৌখিক সাক্ষ্য হতে হবে প্রত্যক্ষ, ব্যতিক্রম হচ্ছে 6 ধারা, 32 ধারা ও 33 ধারা। আচ্ছা, 61 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করতে হবে। 62 ধারায় বলছে প্রাথমিক সাক্ষ্য বা মুখ্য সাক্ষ্য সম্পর্কে। আর 63 ধারায় বলছে কি মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য সম্পর্কে। 63 ধারায় বলছে কি 5 ধরনের সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য হতে পারে। 5 ধরনের সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য হতে পারে, সেগুলো কি কি? কোনো কোনো দলিলের সহি মোহরকৃত জাবেদা নকল, বা মূল দলিল হতে যদি যান্ত্রিক উপায়ে কোনো প্রস্তুতকৃত নকল, বা মূল দলিলের সার্টিফাইড কপি, মূল দলিলের প্রতিলিপি অর্থাৎ ফটোকপি, দলিল দেখেছেন এমন ব্যক্তির মৌখিক সাক্ষ্য। এই 5 ধরনের সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য। ঠিক আছে? তো এই মাধ্যমিক সাক্ষ্য কোন ক্ষেত্রে দেওয়া যাবে? মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে যে ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য অনুপস্থিত, অর্থাৎ দলিল খুঁজে পাচ্ছি না, দলিল খুঁজে পাচ্ছি না, এখন আমি সাক্ষ্য দিব, দলিল তো নাই, এখন কিভাবে সাক্ষ্য দিব? আমি এই মাধ্যমিক সাক্ষ্য অর্থাৎ দলিলের একটা সার্টিফাইড কপি অথবা নকল অথবা মূল দলিলের প্রতিলিপি অথবা ওই দলিলটা দেখছে সোমাকে আদালতে নিয়ে এসে সাক্ষী দেওয়াবো, যে সোমা বলবে কি যে হ্যাঁ আমি দেখছি যে এই এই জমিটার মালিক হচ্ছে শামীম, ও দলিল আমি নিজের চোখে দেখছি, এখন দলিলটা হারায় গেছে। আচ্ছা, 63 ধারা গেল। 64 ধারায় বলছে যে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। ঠিক আছে? 65 ধারায় বলছে যে যে সকল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, মানে কোন কোন দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে সেটা বলছে 65 ধারায়। তো এরকম 7টি দলিলের কথা বলা আছে। 1 নম্বর হচ্ছে নোটিশ পাওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি দলিল দাখিল না করে, অর্থাৎ নোটিশ দিছি যে দলিলটা দাখিল করেন কিন্তু দলিল দাখিল করা হয় নাই, সেক্ষেত্রে আমি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবো। দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে তার দখলে থাকলে। এখন শামীম দলিল প্রমাণ করবে সোমার বিরুদ্ধে, তো দলিলটা আছে সোমার কাছে, সোমা কি বলবে যে নেন আমার দলিল নিয়ে আদালতে প্রমাণ করেন যে আপনি জমির মালিক? তা তো না। তো এই ক্ষেত্রে শামীম করবে কি ওই দলিলের একটা ফটোকপি আদালতে হাজির করতে পারলে আদালত সেটাকে প্রাসঙ্গিক ধরে নেবে। আচ্ছা, মূল দলিলটা যদি বিনষ্ট বা হারিয়ে যায়, মূল দলিলটি হারায় গেলে সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। জাবেদা নকল সাক্ষ্য হিসেবে ব্যবহার করার বিধান থাকলে। আচ্ছা, সরকারি দলিল, সরকারের নিকটে কোনো দলিল থাকলে সে দলিল বের করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, সেক্ষেত্রে ওই একটা নকল নিয়ে এসে আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে। আচ্ছা, মূল দলিলটা যদি বহু দলিলের সমষ্টি হয়, মানে আদালতের কাছে একটা মানে রেজিস্টার্ড বুক আছে, সেখানে সবার ডকুমেন্টস গুলা রেজিস্ট্রি করা আছে, সবার দলিল গুলা রেজিস্ট্রি করা আছে, এখন ওই বই নিয়ে আসতে তো যাবে না, সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যাবে। আচ্ছা, 68 থেকে 71 ধারায় বলছে কি যে অ্যাটাস্টেশন সম্পর্কে অর্থাৎ প্রত্যয়ন সম্পর্কে। প্রত্যয়ন করা যাবে কিভাবে? প্রত্যয়ন কি? প্রত্যয়ন কি কি দলিল প্রত্যয়ন করতে হবে এবং প্রত্যয়ন করতে গেলে সর্বনিম্ন সাক্ষী কতজন লাগবে?
আচ্ছা, ৭৪ ধারায় বলছে সরকারি দলিল, ৭৫ ধারায় বলছে বেসরকারি দলিল। সরকারি দলিল কি কি? সরকারের কাছে যে সমস্ত দলিল লিপিবদ্ধ থাকে সেগুলো সরকারি দলিল। আর বেসরকারি দলিল কি? যে সমস্ত দলিল সরকারের কাছে থাকে না, যে কোনো ব্যক্তির কাছে রক্ষিত থাকে, সেটা হচ্ছে বেসরকারি দলিল। উদাহরণ হিসেবে আমরা বলছিলাম কি, বিক্রয় দলিল যখন রেজিস্ট্রিকৃত হয় তখন সেটা সরকারি দলিল হয়, আর যদি রেজিস্ট্রিকৃত না হয় সেটা বেসরকারি দলিল হয়। আচ্ছা, আর আমরা ৭৬ ধারায় পড়ছিলাম কি, যে সরকারি দলিলের জিম্মাদার প্রত্যেক সরকারি কর্মচারী। অর্থাৎ দলিল, কোনো একটা দলিল মানে প্রয়োজন এমন একটা দলিল যদি অফিসে গিয়ে চায়, যেমন কোনো একটা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে যদি কোনো একটা দলিল চায়, বা ভূমি অফিসে গিয়ে যদি বলে যে আমার এই দলিলটা প্রয়োজন, তাহলে ওই দলিলটা যে সরকারি কর্মকর্তার আন্ডারে থাকবে সে দিতে বাধ্য থাকবে। এটাই বলছে হচ্ছে যে ৭৬ ধারায়। আচ্ছা, তারপরে আমরা পড়ছিলাম যে প্রমাণের দায়িত্ব কার। ১০১ ধারায় পড়েছিলাম যে প্রমাণের দায়িত্ব হচ্ছে যে অভিযোগ দায়ের করে তার। ১০২ ধারায় বলেছিলাম কি, যে যে মামলায় হেরে যায় প্রমাণের দায়িত্ব হচ্ছে তার। অর্থাৎ শামীমের ফাঁসি হয়ে গেল, এখন শামীম বলছে কি যে না আমি খুনি না, আমার ফাঁসি হইতেই পারে না। তো শামীম যে খুনি না এটা শামীমকে প্রমাণ করতে হবে। এটা বলছে ১০২ ধারায়। আর ১০১ ধারায় বলছে কি, যে ১০১ ধারায় প্রমাণের দায়িত্ব কার? অভিযোগকারীর। মানে ডলি বলছে না শামীম খুন করছে, তাহলে ডলিকেই প্রমাণ করতে হবে যে শামীম খুনি। ১০৩ ধারায় বলছে কি, যে শামীমের মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেটা প্রমাণের দায়িত্ব শামীমের। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব। আচ্ছা, ১০৪ ধারায় বলছে যে সাক্ষ্য গ্রহণযোগ্য করবার জন্য যেসব বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। ১০৫ ধারায় বলছে কি, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। ১০৬ ধারায় বলছে যে বিশেষভাবে জানা ঘটনা প্রমাণের দায়িত্ব। ১০৭ ধারায় বলছে ৩০ বছর যাবৎ জীবিত ব্যক্তিকে মৃত প্রমাণের দায়িত্ব। ১০৮ ধারায় বলছে ৭ বছর যাবৎ নিখোঁজ ব্যক্তিকে জীবিত প্রমাণের দায়িত্ব। ১০৯ ধারায় বলছে অংশীদার গুণের মধ্যে বা জমিদার ও প্রজাগণের মধ্যে বা মালিক ও প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব। তো যিনি এই সম্পর্কের অবসান হয়েছে দাবি করেন তাকেই বা উক্ত দাবিদার ব্যক্তিকেই তা প্রমাণ করতে হবে। ১১০ ধারায় বলছে মালিকানা প্রমাণের দায়িত্ব। মালিকানা প্রমাণের দায়িত্ব কার? যে মালিকানা অস্বীকার করবে। অর্থাৎ শামীম তার বাড়ির মালিক, এখন শামীমের বোন যদি বলে যে না শামীম বাড়ির মালিক না, বাড়ির মালিক হচ্ছে আমি, তাহলে শামীমের বোনকেই প্রমাণ করতে হবে। আবার শামীম আর ডলি হচ্ছে একটা পার্টনারশিপ ফার্মের অংশীদার। এখন ডলি যদি অস্বীকার করে না শামীম আমার কোম্পানির কোনো পার্টনার না, তাহলে ডলিকেই প্রমাণ করতে হবে। ডাক্তার ও রোগীর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এটা বলছে সরল বিশ্বাসের প্রমাণ। সরল বিশ্বাস মানে ডাক্তার একটা ভুল ইনজেকশন দিয়ে একটা রোগীরে মেরে ফেলছে, তো ডাক্তারের ফাঁসি হয়ে গেছে, তখন ডাক্তার বলবে যে না আমি সরল বিশ্বাসে ইনজেকশনটা দিছিলাম, আমার ভিতরে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আমি তাকে বাঁচানোর জন্য ইনজেকশনটা দিছিলাম। এক্ষেত্রে ওই ডাক্তারকেই সরল বিশ্বাসের প্রমাণ দিতে হবে। ১১২ ধারায় বলছে বিবাহ বলবৎ থাকাকালে সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ। সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের পর যদি ২৮০ দিন বা ৯ মাস ১০ দিন সংশ্লিষ্ট নারীটির পুনরায় বিবাহ না হয়, এর মধ্যে যদি কোনো সন্তান জন্ম নেয়, তাহলে এই সন্তানই হচ্ছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বৈধতার চূড়ান্ত প্রমাণ, কোনো কাবিননামা লাগবে না। আচ্ছা, ১১৪ ধারায় বলছে কি, ঘটনার সম্পর্কিত অনুমান। কোনো একটি ঘটনা অবলোকন করে আদালত কোনো একটা বিষয় অনুমান করবেন, এটা হচ্ছে ১১৪ ধারায় বলছে। আচ্ছা, আমরা এখন আজকে আলোচনা করব প্রতিবন্ধ বা স্বকার্যজনিত বাধা। একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্ন আসে এখান থেকে এমসিকিউতে, যে প্রতিবন্ধ বা স্বকার্যজনিত বাধা সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়। আচ্ছা, তার আগে আমরা বোঝার চেষ্টা করি যে প্রতিবন্ধ আর স্বকার্যজনিত বাধা কি। প্রতিবন্ধ মানে কোনো একটি ব্যক্তি
যদি কোনো একটা বিষয় একবার স্বীকার করে, পরবর্তীতে তার অস্তিত্ব সম্পর্কে কোনো ক্রমেই সে আর অস্বীকার করতে পারবে না। এখন সেটা কি? সেটা হচ্ছে যে শামীম ডলিকে বলল যে, "ডলি, এই আমার একটা জায়গা আছে, এই জায়গাটা খুব ভালো। তুমি এই জায়গাটা কিনতে পারো। এই জায়গাটা কিনলে ভবিষ্যতে এটার দাম অনেক বেড়ে যাবে।" তো ডলি আর শামীমের ভিতরে একটা এগ্রিমেন্ট হলো, একটা চুক্তি হলো। সেই চুক্তিতে লেখা থাকলো কি যে ১ বছর পরে একটা বিশেষ দিনে শামীম এই জমিটা ডলির কাছে হস্তান্তর করবে। ওকে? তো ১ বছর পরে যখন অ্যা এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী ডলি শামীমরে বলল যে, "শামীম, তুমি জমিটা এখন আমার কাছে দিয়ে দাও।" তো তখন শামীম অস্বীকার করল, "না, আমি হচ্ছে যে এই জমিটা যখন তোমার সাথে এগ্রিমেন্টটা করছিলাম, তখন এই জমির মালিক আসলে আমি ছিলাম না। এই জমির মালিক ছিল আমার বাপ। এখন আমার বাপ মারা যাওয়ার পরে হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে জমির মালিক হইছি। তো যেহেতু তখন আমি জমির মালিক ছিলাম না, তো তোমার সাথে এগ্রিমেন্ট করার রাইটও আমার ছিল না। কাজেই তোমার সাথে আমার যে এগ্রিমেন্ট হইছে সেটা একটা অ্যা বাতিল এগ্রিমেন্ট। আমি এই এগ্রিমেন্টের শর্ত পালন করব না।" তো শামীম এই যে যে সময় এগ্রিমেন্ট করছে ওই সময় জমির মালিক থাকুক আর না থাকুক, পরবর্তীতে তো সে জমির মালিক হইছে। যেহেতু সে পরবর্তীতে জমির মালিক হইছে, সেহেতু শামীম তার পূর্বের যে স্বীকারোক্তি সেটা অস্বীকার করতে পারবে না। এটাকেই বলা হচ্ছে এস্টোপেল বা স্বকার্যজনিত বাধা। এই এস্টোপেল সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের ১১৫ থেকে ১১৭ ধারায়। তো ১১৫ ধারায় কি বলছে? ১১৫ ধারায় বলছে যে ঘোষণার মাধ্যমে অথবা কোনো কাজের মাধ্যমে অথবা কার্যবিরতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে সত্য নয় এমন কার্য সত্য বলে বিশ্বাস করায় এবং সে বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দেয়। হ্যাঁ, যেটা আমরা বললাম যে সত্য নয় এমন কোনো কাজ সত্য বলে বিশ্বাস করায়। যেমন শামীম তো ওই জমির মালিক তখন ছিল না। কিন্তু শামীম ডলিকে বিশ্বাস করাইছে যে, "হ্যাঁ, এই জমির মালিক আমি। তুমি তোমার সাথে আমার একটা এগ্রিমেন্ট হচ্ছে যে ১ বছর পরে" শামীম তো চালাক। শামীম জানে যে এখন মালিক না, ১ বছর পরে আমি মালিক হব। তাহলে এগ্রিমেন্টটা এখনই করি। এইভাবে যে ১ বছর পরে তোমাকে আমি এই জমিটা হস্তান্তর করব। ঠিক আছে? তো ১ বছর পরে গিয়ে শামীম আর তার যে ঘোষণা বা কাজের দ্বারা যে এগ্রিমেন্টটা করছে সেটা আর অস্বীকার করার কোনো উপায় নাই। যদি অস্বীকার করতেও যায় আদালত বাধা দিবে। এটাই বলছে ১১৫ ধারায়। আচ্ছা। এখানে ১১৫ ধারায় কয়েকটা শর্ত আছে। সেটা হচ্ছে কি যে এই যে নীতিটা, এই নীতিটা শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি মামলায় এই প্রতিবন্ধ নীতি প্রযোজ্য নয়। আচ্ছা। আর এই প্রতিবন্ধ নীতি প্রযোজ্য হবে কাদের উপরে? মোকদ্দমার যে পক্ষগণের উপরে অথবা পক্ষগণের সংশ্লিষ্ট প্রতিনিধির বিরুদ্ধে। এই ২ শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে এই প্রতিবন্ধ নীতিটি প্রযোজ্য হবে। সাক্ষ্য আইনের ১১৬ ধারায় বলছে কি? বলছে যে প্রজার ও দখলকারীর অনুমতিক্রমে ব্যবহারকারীর প্রতিবন্ধ। অর্থাৎ আমরা বলতে পারি মালিক ও ভাড়াটিয়ার বিরুদ্ধে প্রতিবন্ধ। অর্থাৎ একটা জমির মালিক হচ্ছে ডলি। তো ডলি একটা বাড়ির মালিক হচ্ছে ডলি। তো ডলি সেই বাড়িটা শামীমের সাথে শামীমের কাছে ভাড়া দিল। একটা চুক্তি করলো আরকি। ঠিক আছে? যে তুমি আগামী ৫ বছরের জন্য এই বাড়িটা তোমার কাছে আমি ভাড়া দিলাম। তো এই যে এখানে হচ্ছে ডলি হচ্ছে মালিক এবং শামীম হচ্ছে ভাড়াটিয়া। ঠিক আছে? এবং দ মানে ডলির অনুমতি নিয়ে শামীম ওই বাড়িটাতে অনুপ্রবেশ করছে। যেহেতু শামীম একটি
বাড়ির ব্যবহারকারী। তো পরবর্তীতে যখন এরকম দাবি উপস্থাপন করতে দেওয়া হবে না যে অনুমতি দানের সময় ডলির ওই বাড়িতে কোনো অধিকার ছিল না, ঠিক আছে? এখন পরবর্তীতে শামীম বলল কি যে না, এই বাড়িটা যখন আহ, এই যে এই শামীম আর ইয়ের ভিতরে যে এগ্রিমেন্টটা হয়েছে সেই এগ্রিমেন্টটা শামীম পরবর্তীতে অস্বীকার করছে। অস্বীকার করে বলতেছে কি যে না, এই মানে মানে শামীম চাচ্ছে যে এই বাড়িটা সে ভাড়া নিবে না, সোজা কথা। মানে ডলি আর শামীমের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়েছে মালিক আর ভাড়াটিয়ার, তো যখন এগ্রিমেন্টটা কার্যকর করতে যাবে সেই সময় শামীম বলতেছে কি যে না, আমি এগ্রিমেন্টটা মানি না। কারণ এগ্রিমেন্টটা যখন ডলি করছে সেই এগ্রিমেন্ট করার সময় ডলির ওই সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, ওই সম্পত্তি ছিল ডলির বাপের। তো আদালত এই ধরনের কার্য করা থেকে বিরত রাখবে। তবে আমাদের মাথায় রাখতে হবে সাক্ষ্য আইনের ১১৬ ধারা শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, কোনো অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য না। এবং এখানে যখন এগ্রিমেন্টটা হয় তখন ওই এগ্রিমেন্টে মানে যে মালিক তার সম্মতি থাকতে হবে, এই দুইটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে। উদাহরণ আমরা বলতে পারি, আরেকটা উদাহরণ দিতে পারি যে ক একটি বাড়ির মালিক ২/৫/২০১৩ তারিখে ক খকে বাড়িটি ভাড়া দেয়। ভালো করে বুঝেন, ক একটি বাড়ির মালিক। আচ্ছা, আমি ধরি যে সময় একটি বাড়ির মালিক। গত ২ তারিখে মানে এই মাসের ২ তারিখে সোমা ডলিকে বাড়িটা ভাড়া দেয়। আচ্ছা, ভাড়া দিল। ভাড়াটিয়ার সত্ত্ব আরম্ভ হওয়ার সময় মানে যখন সোমা ওই বাড়িটাতে উঠবে, আরম্ভ হবে, তখন ওই সম্পত্তিতে বা ওই বাড়িতে সোমার যে কোনো সত্ত্ব ছিল এটা ডলি অস্বীকার করছে। এই যে ডলি অস্বীকার করছে, এই ডলি অস্বীকার করতে পারবে না, এটাই হচ্ছে প্রতিবন্ধ নীতি। মানে আদালত তাকে বাধা দিবে। ১১৫ ধারায় ডাইরেক্ট প্রতিবন্ধ নীতি সম্পর্কে বলছে, ১১৬ ধারায় বলছে কি যে মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে যে প্রতিবন্ধ, অর্থাৎ মানে মালিকের অনুমতি নিয়ে যদি বা ভাড়াটিয়া কোনো একটা বাড়িতে অনুপ্রবেশ করে এবং পরবর্তীতে যদি অস্বীকার করে যে না, মালিকের কোনো অধিকার, যখন মালিক অনুমতি দেয় এই বাড়িতে প্রবেশ করার, তখন মালিকের এখানে কোনো অধিকার ছিল না, এই ধরনের কথা বলা থেকে আদালত বিরত রাখবে। এটা বলছে ১১৬ ধারায়। ১১৭ ধারায় বলছে বিনিময় বিলের প্রতিবন্ধ। অর্থাৎ বিনিময় বিল বলতে কি বোঝায়? বিনিময় বিল বলতে বোঝায় যে চেক, মানে যেই ধরনের জিনিসের মাধ্যমে কোনো আর্থিক লেনদেন করা হয়ে থাকে, বরাত চিঠি, গচ্ছিত গ্রহীতা ইত্যাদি হচ্ছে যে বিনিময় বিল। তো শামীম একটা চেক ডলিকে লিখে দিল। তো ওই চেক যখন ডলিকে শামীম লিখে দিছে, তখন আসলে শামীমের ব্যাংকে কোনো টাকা ছিল না। তো ওই চেকটা যখন কার্যকর হবে তখন শামীমের অ্যাকাউন্টে টাকা আছে। তো শামীম ওই সময় অস্বীকার করতে পারবে না যে আমি তাকে যখন চেক দিছি তখন তো আমার কোনো টাকা পয়সা ছিল না, কাজেই আমি এই চেক ইনভ্যালিড, এই চেক আমি মানি না। তো এই ধরনের কার্যক্রম করা থেকে শামীমকে আদালত বাধা দিবে। এটাই বলছে বিনিময় বিলের প্রতিবন্ধ। তো সাক্ষ্য আইনের ১১৫ ধারায় বলছে শুধু প্রতিবন্ধ বা এস্টপেল সম্পর্কে। ১১৬ ধারায় বলছে কি যে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বা প্রজা ও দখলকারীর মধ্যে যে প্রতিবন্ধ, আর ১১৭ ধারায় বলছে বিনিময় বিলের প্রতিবন্ধ। ওকে, এবার আমরা দেখবো যে সাক্ষী সম্পর্কে আমাদের সাক্ষ্য আইনে কি বলছে। আচ্ছা, সাক্ষী সম্পর্কে সাক্ষ্য আইনের ১১৮ ধারায় বলছে কি
যে যে বক্তব্য শুনে যুক্তিসঙ্গতভাবে উত্তর দিতে পারে সে ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য বলে বিবেচিত হবে। এখানে বয়স কোনো ফ্যাক্টর না, বা তাকে যে হইতে হবে, মানে উম, মা- কথা বলা জানতে হবে বা কানে শুনতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? সে সাক্ষ্য দিতে যুক্তিসঙ্গতভাবে তার কাছে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে কিনা সেই হবে সাক্ষী। এটা বলছে সাক্ষ্য আইনে 18 ধারায়। আচ্ছা, কোনো শিশু যদি অপরিণত বয়স হয় এবং সে যদি প্রশ্ন শুনে যুক্তিসঙ্গতভাবে উত্তর দিতে পারে, তবে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। অর্থাৎ সাক্ষীর কোনো বয়স নাই, সোজা কথা। এটা বলছে সাক্ষ্য আইনে 118 ধারায়। সাক্ষ্য আইনে 119 ধারায় বলছে কি, বোবা সাক্ষী সম্পর্কে। অর্থাৎ বোবা সাক্ষী কি সাক্ষ্য দিতে পারবে? বোবা সাক্ষীও সাক্ষ্য দিতে পারবে আকার ইঙ্গিতের মাধ্যমে, লিখিতভাবে, আদালতে হাজির হয়ে, ঠিক আছে? তাহলে সাক্ষ্য আইনের 119 ধারায় বলছে বোবা সাক্ষী সম্পর্কে। আচ্ছা, সাক্ষ্য আইনের 120 ধারায় বলছে কি, স্বামী ও স্ত্রী একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে। দেওয়ানি মামলায় পারবে, দেওয়ানি মামলায় স্বামী ও স্ত্রী একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে, কিন্তু ফৌজদারি মামলায় পারবে না। আচ্ছা, 121 ধারায় বলছে কি, যে জজ বা ম্যাজিস্ট্রেট কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নাই। অর্থাৎ কোনো জজ কোনো মামলায় রায় দিছে, তখন আপনি জজের কাছে গিয়ে প্রশ্ন করতে পারবেন না। জজ যদি কোনো ভুল রায়ও দেয়, তখন আপনি তাকে গিয়ে প্রশ্ন করতে পারবেন না যে আপনি কেন এমন ভুল রায় দিলেন বা ভুল জাজমেন্ট করলেন। এমন ধরনের প্রশ্ন যদি আপনি করেন, তাহলে জাজ সে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। আচ্ছা, তবে আদালতে জজের সামনে যদি কোনো খুন খারাপি হয়, যেমন আহ, বাদী এবং বিবাদী উপস্থিত হয়ে কাঠগড়ায় কোনো সাক্ষ্য দিচ্ছে বা হাজির আছে, এমত অবস্থায় যেমন আমাদের কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটছিল যে বিবাদী না বাদী জানি তার অপর পক্ষরে ছুরি মেরে দিছিল। তো আদালতের সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে আবার আদালত কে যদি প্রশ্ন করা হয়, তাহলে সেক্ষেত্রে আদালত আবার উত্তর দিতে বাধ্য থাকবে, ঠিক আছে? কিন্তু যদি জাজমেন্ট সম্পর্কে আদালতকে কোনো প্রশ্ন করা হয়, তাহলে সেটার উত্তর আদালত দিতে বাধ্য থাকবে না। আচ্ছা, কোন কোন বিষয় কোন কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য বাইরে প্রকাশ করা যাবে না? যেমন শামীম আর আমার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মানে মামলার বিষয়ে কথাবার্তা হয়েছে। এই বিষয়টা আমি আদালতের বাইরে প্রবেশ করতে পারবো কিনা বা আদালতের সম্মুখে প্রবেশ করতে পারবো কিনা, সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের 122 ধারায়। 122 ধারায় বলছে কি, যে বিবাহ যদি বলবৎ থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার বার্তা প্রকাশ করতে বাধ্য করা যাবে না। অর্থাৎ স্বামীম এবং স্বামীর স্ত্রীর মধ্যে বিবাহ বলবৎ আছে, এমত অবস্থায় তাদের পারিবারিক কোনো বিষয় সম্পর্কে আদালত মানে সাক্ষ্য দিতে তাদেরকে বাধ্য করতে পারবে না। হ্যাঁ, যেমন শামীমকে আদালতে হাজির হয়ে আদালত বলতে মানে শামীমকে আদালতে হাজির করবে আদালত, এবং শামীমকে বলতে পারবে না যে তাদের পরিবারের কোনো ইন্টারনাল বিষয়, এইগুলা শামীমকে উত্তর দিতে বাধ্য করতে পারবে না। আচ্ছা, সাক্ষ্য আইনের 123 ধারায় বলছে কি, রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে বলতে কি, রাষ্ট্রীয় বিষয় মানে দেখা যাচ্ছে যে কোনো একটা সেটেলমেন্ট অফিসের গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে বলা হইলো। তো ওখানে সেটেলমেন্ট অফিসার যে আছে, তাকে বলা হয় যে তাকে যদি এরকম বাধ্য করা হয়, তাহলে সেটা বাধ্য করা যাবে না। তবে সেটেলমেন্ট অফিসের যে প্রধান কর্মকর্তা, সে যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে সাক্ষ্য দিতে পারবে।
আচ্ছা, সরকারি কোনো গোপন বিষয় প্রকাশ করলে যদি জনস্বার্থের ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে কোনো সরকারি কর্মচারীকে তা প্রকাশে বাধ্য করা যাবে না। ঠিক আছে? মানে সরকারি কোনো উম বার্তা, মানে সরকারের ভিতরে যে ইন্টারনাল কথা, কোনো বার্তা আদান-প্রদান হয়, সে সমস্ত বার্তা যদি প্রকাশ করলে জনগণের অ্যা ব্যাঘাত ঘটে, স্বার্থের ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে সরকারি কর্মচারীকে তা প্রকাশে বাধ্য করা যাবে না। এটা বলছে ১২৪ ধারায়। তাহলে এগুলা মনে রাখতে হবে কিভাবে? ১২২ ধারায় হচ্ছে বিবাহ, ১২৩ ধারায় রাষ্ট্রীয় বিষয়, ১২৪ ধারায় সরকারি বার্তা, ১২৫ ধারায় হচ্ছে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে। মানে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে কোনো একটা বিষয় সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। যেমন একটা গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে অ্যাম পুলিশ বা ম্যাজিস্ট্রেট কোনো একটা জায়গা থেকে শুনছে। কোথা থেকে শুনছে সেই বিষয়ে আদালত তাকে সাক্ষ্য দিতে বাধ্য করতে পারবে না। তাহলে ১২৫ ধারায় মনে রাখতে হবে কি? ম্যাজিস্ট্রেট বা পুলিশ। ১২৬ ধারায় বলছে কি? যে পেশা সম্পর্কিত বার্তার বিষয় প্রকাশ করা যাবে না। পেশা বলতে কি? যে উকিল আর মক্কেলের মধ্যে কোনো বার্তা আদান-প্রদান হইছে। ঠিক আছে? তো আদালত বলল যে তোমার আর তোমার মক্কেলের মধ্যে কি সমস্ত কথাবার্তা হয়েছে সেগুলো বলো। এটা আদালত বলতে বাধ্য করতে পারবে না। এখানে আচ্ছা, ১২৮ ধারায় ১২৭ ধারায় বলছে কি? যে এই দোভাষী এবং ব্যারিস্টার, উকিল ও অ্যাটর্নিগণের কেরানি বা কর্মচারীগণের ক্ষেত্রে ১২৬ ধারার বিধান প্রযোজ্য হবে। মানে ১২৬ ধারায় যে সমস্ত পেশার কথা বলছে, সেই সমস্ত পেশাগুলো কি, কি? দোভাষী বা ব্যারিস্টার, উকিল ও অ্যাটর্নি, আচ্ছা, কেরানি বা কর্মচারী। এই সমস্ত যে পেশা, মানে পেশা সম্পর্কিত বার্তার বিষয় প্রকাশ করা যাবে না। কোন, কোন পেশা সেগুলা বলছে ১২৭ ধারায়। আচ্ছা, ১২৮ ধারায় বলছে কি? যে স্বপ্রণোদিত হয়ে যদি কেউ সাক্ষ্য দেয়, তাহলে তার সুবিধা পরিত্যক্ত হয় না। মানে কেউ যদি নিজের ইচ্ছায় বা নিজের তাগিদে সাক্ষ্য দেয়, তা সেই সাক্ষ্য দেওয়ার ফলে যে তার যদি কোনো সুবিধা থাকে, তাহলে সেটা বঞ্চিত হবে না। ১২৯ ধারায় বলছে কি? আইন উপদেষ্টার সহিত গোপন বার্তার আদান-প্রদান প্রকাশ করতে বাধ্য করা যাবে না। মানে আইন উপদেষ্টার সাথে আমার কি ধরনের কথাবার্তা হইছে, সেই ধরনের কথা আদালত আমাকে বলতে বাধ্য করতে পারবে না। এটা বলছে ১২৯ ধারায়। ছোট, ছোট করে মনে রাখতে হবে। যেমন ১২৯ ধারায় হচ্ছে আইন উপদেষ্টা, ১২৮ ধারায় স্বপ্রণোদিত, ১২৬ ধারায় হচ্ছে পেশা, ১২৫ ধারায় ম্যাজিস্ট্রেট বা পুলিশ, ১২৪ ধারায় সরকারি বার্তা, ১২৩ ধারায় রাষ্ট্রীয় বিষয়, ১২২ ধারায় হচ্ছে বিবাহ। এইভাবে আর ১২১ ধারায় হচ্ছে জজ ও ম্যাজিস্ট্রেট। এভাবে ছোট, ছোট করে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? পুরো লাইনটা বুঝতে হবে আর মুখস্থ করার সময় ছোট, ছোট মানে ধরে মুখস্থ করতে হবে। আচ্ছা, সাক্ষ্য আইনের ১৩৩ ধারা তো আমরা আগেই পড়েছিলাম। সাক্ষ্য আইনের ১৩৩ ধারায় বলছে কি? যে দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্যের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া যাবে। দুষ্কর্মের সহযোগী বলতে কি বোঝায়? সহ-আসামি। মানে দুষ্কর্মের সহযোগী বলতে কি বোঝায়? যে একটা খারাপ কাজ করছি, করতে গিয়ে আমার সহযোগী কারা, কারা ছিল? এরাই হচ্ছে দুষ্কর্মের সহযোগী। তো ১৩৩ ধারায় বলছে কি? যে দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্যের ভিত্তিতে সাক্ষ্য দেওয়া যাবে। এই সেম কথাটাই বলা আছে যে সাক্ষ্য আইনের ৩৩৭ ধারায়। আচ্ছা, সাক্ষ্য আইনের ৩৩৭ ধারায় বলছে কেন? মানে ফৌজদারি কার্যবিধি ৩৩৭ ধারায় দুষ্কর্মের সহযোগী বা রাজসাক্ষী। তাহলে ১৩৩ ধারা গেল। ১৩৪ ধারায় বলছে কি? সাক্ষীর সংখ্যা। সাক্ষীর কোনো সংখ্যা নাই। সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। সাক্ষী ২ জন, ৫ জন, ১০ জন, ২০ জন, ১০০ জন। আদালতের ইচ্ছার উপর ডিপেন্ড করে যে কতজন সাক্ষীর সাক্ষ্য নিবে সে। আচ্ছা, একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আদালত কিভাবে করবে? যে প্রসিডিউর, যে মানে পর্যায়,
সাক্ষীর সাক্ষ্য গ্রহণের যে পর্যায়, সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর্যায়ক্রম আছে ৩ টা। একটা হচ্ছে জবানবন্দি, একটা হচ্ছে জেরা, একটা হচ্ছে পূর্ণ জবানবন্দি। এখানে ইংলিশ টার্মস গুলো আমাদের মনে রাখতে হবে। জবানবন্দি ইংলিশ হচ্ছে এক্সামিনেশন ইন চিফ, আর জেরা ইংরেজি হচ্ছে ক্রস এক্সামিনেশন, আর পূর্ণ জবানবন্দি হচ্ছে রি এক্সামিনেশন। অর্থাৎ জবানবন্দি কি? জবানবন্দি হচ্ছে যে শামীম তার পক্ষে একজন সাক্ষী বা একজন সাক্ষ্য আদালতে নিয়ে আসলো। তো সেই সাক্ষী আদালতে নিয়ে আসার পরে আদালতের কাঠগড়ায় দাঁড়া করাইলো। দাঁড়া করায় নিজেই নিজের সাক্ষীকে জিজ্ঞাসা করতেছে, আপনি কি মিস্টার এক্স? তো সাক্ষী বলবে হ্যাঁ। আপনি তো ওই ঘটনা দেখেছেন? তো বলবে জি দেখেছি। তখন সে প্রতিপক্ষের আইনজীবীকে বলবে যে আমার প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবী যদি আমার সাক্ষীকে কিছু জিজ্ঞাসা করতে চায় তো করতে পারে। তো শামীম যে নিজের সাক্ষীকে জিজ্ঞাসা করলো এটাকে বলা হয় হচ্ছে জবানবন্দি। আর শামীমের প্রতিপক্ষ আইনজীবী যখন শামীমের সাক্ষীকে জিজ্ঞাসা করবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে জেরা। তো জবানবন্দি হলো, জেরা হলো, এখন আবার পূর্ণ জবানবন্দি আসতেছে কেন? তো শামীমের যে সাক্ষী, সেই সাক্ষীকে শামীমের আদালত এমন কিছু প্রশ্ন করে ফেললো যে ভুল করে শামীমের সাক্ষী উল্টাপাল্টা অ্যান্সার দিয়ে ফেলছে। তো সেটাকে কারেকশন করার জন্য শামীম আবার নিজের সাক্ষীকে কিছু প্রশ্ন করবে। এটাকেই বলা হয় হচ্ছে পূর্ণ জবানবন্দি। ওকে, তাহলে সাক্ষ্য আইনের ১৩৫ ধারায় বলছে কি, সাক্ষীগণকে উপস্থিত করা এবং সাক্ষ্য গ্রহণ করিবার ক্রম। এবং ১৩৬ ধারায় বলছে কি, জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। অর্থাৎ এই যে সাক্ষী শামীম নিয়ে আসছে আদালতে, এটা গ্রহণ করবে কি করবে না এটা নির্ধারণ করবে হচ্ছে আদালত বা জজ বা ম্যাজিস্ট্রেট যাই থাকে। ১৩৭ ধারায় বলছে সাক্ষ্য গ্রহণের ক্রম। সাক্ষ্য গ্রহণের ক্রম আছে ৩টি। একটি হচ্ছে জবানবন্দি, জেরা, আরেকটি হচ্ছে পূর্ণ জবানবন্দি। আচ্ছা, সাক্ষ্য আইনের ১৩৮ ধারায় কি বলছে যে সাক্ষ্য গ্রহণের ক্রম, পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ। পূর্ণ জবানবন্দি গ্রহণের সময় নতুন কোনো বিষয়ের সূচনা হলে সেক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ আদালতের অনুমতি নিয়ে পূর্ণ জেরা করতে পারেন। অর্থাৎ পূর্ণ জেরার কথা বলছে ১৩৮ ধারায়। সোজা কথা, শামীম যখন তার নিজের সাক্ষীকে পুনরায় জবানবন্দি নিল বা পূর্ণ জবানবন্দি নিল, তখন যদি নতুন কোনো বিষয়ের সূচনা ঘটে, নতুন কোনো বিষয় আবার উঠে আসে, সেক্ষেত্রে শামীমের যে প্রতিপক্ষের আইনজীবী সে আবার জেরা করতে পারবে। এটাকেই বলা হয় হচ্ছে পূর্ণ জেরা। এটা বলছে ১৩৮ ধারায়। এখন এই যে জেরা, জবানবন্দি, পূর্ণ জবানবন্দি, পূর্ণ জেরা ইত্যাদি যাবতীয় বিষয়, এক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্তগুলো কি? যে এই যে জবানবন্দি গ্রহণ ও জেরা, এটা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হতে হবে। মানে মামলার তো সাক্ষ্য ২ বিষয়ে দেওয়া যায়, একটা হচ্ছে বিচার্য বিষয়, একটা প্রাসঙ্গিক বিষয়। এখন যদি প্রাসঙ্গিক বিষয়ে মানে শামীমের সাথে শামীমের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। এখন শামীম একজন ডলি শামীমের বিরুদ্ধে খুনের অভিযোগ করছে। এখন ডলি একজন সাক্ষী নিয়ে আসছে, যে সাক্ষী শামীমকে খুন করতে দেখছে। এখন সেই সাক্ষীকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সকালবেলা কি দিয়ে ভাত খাইছেন, তাহলে এটা একটা অপ্রাসঙ্গিক বিষয়। এই অপ্রাসঙ্গিক বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করতে হবে যে আপনি শামীমকে খুন করতে দেখছেন কিনা, প্রাসঙ্গিক বিষয়, এটাই বলছে। আচ্ছা, তাহলে জেরার উদ্দেশ্য কি? জেরার উদ্দেশ্য হচ্ছে তর্কিত বিষয়ের সত্য উদ্ঘাটন। প্রশ্ন আসবে যে জেরার উদ্দেশ্য কি? জেরার উদ্দেশ্য কি দিয়ে ৪টা পয়েন্ট দিবে। তাহলে আপনার মুখস্থ রাখতে হবে জেরার উদ্দেশ্য হচ্ছে তর্কিত বিষয়ের সত্য উদ্ঘাটন। মানে যে বিষয়টা তর্কিত বিষয় বা বিচার্য বিষয়, সেই বিষয়ের সত্য উদ্ঘাটন করাই হচ্ছে জেরার বিচার্য বিষয়, এই জেরার উদ্দেশ্য। আর পূর্ণ জবানবন্দির উদ্দেশ্য কি? পূর্ণ জবানবন্দির উদ্দেশ্য হচ্ছে সাক্ষী জেরায় যে বক্তব্য দিচ্ছে তা স্পষ্টকরণ। এই স্পষ্টকরণ কথাটা মনে রাখতে হবে, আর সত্য উদ্ঘাটন কথাটা মনে রাখতে হবে। আচ্ছা,
152 ধারায় বলছে কি যে দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। এটা আমরা সরি 152 ধারায় বলছে চরিত্র অপ্রাসঙ্গিক। এটা আবার সামনে চলে আসছে তো এজন্য বলে ফেললাম আর কি। আচ্ছা 138 এর পরে আমরা 141 এ চলে যাব। আর মাঝখানে 39 40 দরকার নাই। কারণ 39 এ বলছে 139 এ বলছে দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তির জেরা। এটা ইম্পর্টেন্ট না। আর 140 এ বলছে চরিত্র সম্পর্কে সাক্ষ্য। এটাও ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে 141 ইঙ্গিতবাহী প্রশ্ন। ইঙ্গিতবাহী প্রশ্নের ইংরেজি হচ্ছে লিডিং কোশ্চেনস। প্রশ্নকারীর প্রশ্নে যখন হা না উত্তর দিতে হয় সেটাই হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন। আপনি কি ভাত খাইছেন? জি খাইছি, মানে জি। আপনি কি ঘুমাইছেন? না। এই যে প্রশ্নকর্তা প্রশ্ন করছে, উত্তরকারী উত্তরে বলছে হা না, এটাই হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন, লিডিং কোশ্চেন। বলা হইতে পারে যে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন সম্পর্কে বলা আছে সাক্ষ্য আইনের কত ধারায়, তখন উত্তর হবে 141 ধারায়। আচ্ছা, এই ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে কখন করা যাবে না এক্ষেত্রেও কিছু বিধান আছে। তো ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না এটা বলা আছে 142 ধারায়। আর ইঙ্গিতবাহী প্রশ্ন কোথায় করা যাবে কখন করা যাবে এটা বলা আছে 143 ধারায়। আচ্ছা, তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে? ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে হচ্ছে জেরার সময়, এবং ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না কোন সময়? জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দি গ্রহণের সময়। অর্থাৎ যখন কারো জবানবন্দি বা পূর্ণ জবানবন্দি গ্রহণ করবে তখন কোনো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। অর্থাৎ শামীম যদি কারো জবানবন্দি নেয়, শামীম নিজের সাক্ষীর জবানবন্দি নেয়, তখন সেই জবানবন্দি নেওয়ার সময় তাকে পরিপূর্ণ প্রশ্ন করতে হবে। যেমন আপনার নাম কি? এই নামের উত্তর তো আর হা না দিয়ে হয় না, তখন বলতে হবে আমার নাম মিস্টার এক্স। তো এই ধরনের প্রশ্ন জবানবন্দি পূর্ণ জবানবন্দিতে করা যাবে। কিন্তু এরকম প্রশ্ন করা যাবে না আপনার নাম কি মিস্টার এক্স, এরকম প্রশ্ন শামীম জবানবন্দি বা পূর্ণ জবানবন্দিতে করতে পারবে না। এগুলো করা যাবে জেরায়। প্রশ্ন আসতে পারে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় কোন ক্ষেত্রে, তখন উত্তর হচ্ছে জেরার ক্ষেত্রে। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না কোন ক্ষেত্রে? জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দিতে। আচ্ছা, তারপরে আমাদের চলে যাব হচ্ছে আমরা 144 ধারা লাগবে না, 145 ধারা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে 146 ধারা। 146 ধারায় বলছে কি জেরার আইনসঙ্গত প্রশ্ন, মানে জেরায় মানে একজন আইনজীবী যখন কোনো সাক্ষীর জেরা করবে তখন সে তাকে কি কি প্রশ্ন করতে পারবে সেই বিষয়ে আমাদের আদালত একটা রেস্ট্রিকশন দিয়ে দিছে। সেটা কি? জেরায় প্রশ্ন করা যাবে 3 ধরনের। সত্যবাদিতা যাচাই করার জন্য প্রশ্ন করা যাবে, পরিচয় ও মর্যাদা সম্পর্কে অবগত হওয়ার জন্য প্রশ্ন করা যাবে, আর একটা কি চরিত্রের প্রতি আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করা যায় এমন প্রশ্ন করা যাবে। সত্যবাদিতা যাচাই করার জন্য প্রশ্ন করা যাবে, মানে সে কতখানি সত্যবাদী, ঠিক আছে, এইটা প্রমাণ করার জন্য প্রশ্ন করা যাবে। যে যে প্রশ্নবাদী মানে যে আদালতে সাক্ষ্য দিতে আসছে, সাপোজ শামীম যাকে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির করছে যে সাক্ষীকে, সে কি আসলে সত্যবাদী না মিথ্যাবাদী, এটা বিভিন্ন ধরনের প্রশ্ন করে আদালত ওই প্রতিপক্ষের আইনজীবী যাচাই করতে পারে আর কি। 2 নম্বর কি? তার পরিচয় ও মর্যাদা সম্পর্কে, মানে সে তার পরিচয় কি, সমাজে সে কোন ধরনের ব্যক্তি ইত্যাদি, সে কোন গোত্রের ব্যক্তি, সে কোন পরিবারের, এই সমস্ত প্রশ্ন করা যাবে আর কি জেরায়। আরেকটা প্রশ্ন করা যাবে কি চরিত্র সম্পর্কে আঘাত করা যাবে। মনে করো যে মিস্টার এক্স এর বিরুদ্ধে ধর্ষণের একটা মামলা করছে, যে গভীর রাতে সে তার ঘরের দরজা ভেঙে তার রুমে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। তো ওই মিস্টার এক্স আবার তার আইনজীবীর কাছে বলবে যে আমি তো তাকে ধর্ষণ করি নাই, সে তো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য। তখন ওই মিস্টার এক্স এর আইনজীবী
তখন ওই মিসেস এক্স কে জিজ্ঞাসা করবে যে আপনি তো একজন দুশ্চরিত্রা মহিলা, যেটা সাধারণত করা হয়। কারণ আপনার তো উম, এই ধরনের স্বভাব আছে যে মানুষের বিরুদ্ধে মিথ্যা বইলা মানুষকে ফাঁসানোর, আর আপনার নিজের ক্যারেক্টার তো ভালো না। আপনার নামে তো বিভিন্ন ধরনের স্ক্যান্ডেল আছে। আপনি তো আহ, টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল টোটেলে এগুলাতে যান, এরকম ধরনের প্রশ্ন করে মানে যে সাক্ষী তাকে ভড়কায় ফেলা যাবে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ৩ ধরনের প্রশ্ন করা যাবে ১৪৬ ধারায়। আর ১৪৭ ধারায় বলছে কি যে সাক্ষীকে যখন উত্তর দিতে বাধ্য করা যাবে, মানে কোন সাক্ষীকে কোন সাক্ষী কোন প্রশ্নের উত্তর দিতে দিতে চাচ্ছে না, তো সেক্ষেত্রে সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করা যাবে ১৪৭ ধারার বিধান মতে। আর ১৪৮ ধারায় বলছে কি যে সাক্ষী কোন বিষয়ে সাক্ষ্য দিবে বা কোন বিষয়ে উত্তর দিবে, এটা নির্ধারণ করবে হচ্ছে আদালত। ১৪৯ ধারায় বলছে কি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। অর্থাৎ আহ, জেরা বা জবানবন্দি, জেরার ক্ষেত্রে বা জবানবন্দির ক্ষেত্রে আইনজীবী উল্টাপাল্টা কোনো প্রশ্ন করতে পারবে না, প্রশ্নের ভিতরে অবশ্যই যুক্তি থাকতে হবে। এবং ১৫০ ধারায় বলছে কি যে যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হয়, তাহলে আদালত আহ, ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে রিপোর্ট করবে। রিপোর্ট করবে কার কাছে? ওই অ্যাডভোকেট যে বিভাগের, মানে যদি আমি ঢাকা বারের মেম্বার হই, তাহলে ঢাকা বারের যে প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে বা যারা কর্মকর্তা থাকবে, যাদের নিকটে রিপোর্ট করে, বা যদি বার কাউন্সিলের মেম্বার হই, তাহলে বার কাউন্সিলের যে আম, এই বিষয়ে যে যার কাছে রিপোর্ট করতে হয় তার কাছে রিপোর্ট করবে। কেন রিপোর্ট করবে? যে আপনার অ্যাডভোকেট যুক্তি ছাড়াই উল্টাপাল্টা প্রশ্ন করে সাক্ষীর কাছে, ঠিক আছে, আদালতের সময় নষ্ট করে। তাহলে ১৪৯ যুক্তিসঙ্গত, আর ১৫০ কি যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে তখন আদালত কার কাছে রিপোর্ট করবে। ১৫১ ধারায় বলছে কি যে অশ্লীল ও কুৎসাজনক প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? মানে কোন সাক্ষীকে এমন কোনো প্রশ্ন করা যাবে না যেটা অশ্লীল এবং মানে সে লজ্জায় পড়ে যায়, সোজা কথা। হ্যাঁ। ১৫২ ধারায় বলছে কি যে অপমান ও উত্ত্যক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করা হলে আদালত তা নিষিদ্ধ করবেন। যদি এমন কোনো প্রশ্ন সাক্ষীকে করা হয় যে সে মানে আরো রেগে যায় এবং মানে মূলত তাকে উত্ত্যক্ত করাই হচ্ছে গিয়ে ওই আইনজীবীর মানে ওই আইনজীবীর উদ্দেশ্য হচ্ছে যে ওই সাক্ষীকে এমন এমন প্রশ্ন করব যে সে চেতে যাবে, সে রেগে যাবে, রেগে সে উল্টাপাল্টা উত্তর দিবে। এই ধরনের প্রশ্ন করা যাবে না। ১৫৩ ধারায় বলছে কি সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হইলে উহার উত্তরের বিরোধিতা করার সাক্ষ্য বর্জন, ঠিক আছে? মানে সত্যবাদিতা যাচাই করার জন্য যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে তার উত্তরের তার মানে সে আমি উত্তর দিব না এরকম করা যাবে না, ঠিক আছে? তাকে উত্তর দিতেই হবে। আচ্ছা, ১৫৪ ধারায় বলছে যে কোন ১৫৪ ধারায় বলছে কি যে হোস্টাইল উইটনেস, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হোস্টাইল উইটনেসের সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? সাক্ষ্য আইনের ১৫৪ ধারায় বলা আছে হোস্টাইল উইটনেস সম্পর্কে। হোস্টাইল উইটনেসের বাংলা হচ্ছে বৈরী সাক্ষী। অর্থাৎ কোন সাক্ষী আহ, আহ, মানে যে মানে শামীম যদি নিজের পক্ষে আদালতে কোনো সাক্ষী আহ্বান করে, তাহলে সেই সাক্ষী শামীমের বিরুদ্ধে সাক্ষী দিবে। যে সাক্ষী নিয়ে আসছে তার বিরুদ্ধে যে সাক্ষী দিছে, এটাকে বলা হয় হচ্ছে বৈরী সাক্ষী বা হোস্টাইল উইটনেস। আর ১৫৫ ধারায় বলছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ, যেটা বলছিলাম যে ওই যে সাক্ষ্য আইনের ১৫৫ ধারা, মানে একজন আমার ওই গ্রুপ, আমার হচ্ছে যে গ্রুপের ভিতরে বা আমার ফেসবুক পেজে হচ্ছে যে এরকম একটা প্রবাদ আছে যে একজন ধর্ষিতা নারী দ্বিতীয়বার আদালতে গিয়ে ধর্ষিত হয়। তার মানে কিভাবে দ্বিতীয়বার গিয়ে ধর্ষিত হয়? মানে সে যে ধর্ষণের বিরুদ্ধে মামলা করছে
একজনের বিরুদ্ধে, তো যখন তো তার আদালতে গিয়ে সাক্ষী দিতে হবে যে কিভাবে ধর্ষণ হয়েছে, তখন যে প্রতিপক্ষের যে আইনজীবী আছে সে সুন্দর কইরা পুরো ঘটনাটা আদালতের সামনে শুনতে চায়। তো এমনিই তাকে ধর্ষণ করছে, সে একবার ধর্ষিত হয়েছে, তো আদালতে গিয়ে ওই ঘটনা এমন সুন্দর করে উপস্থাপন করতে বলে আইনজীবী যে সে দ্বিতীয়বার ধর্ষিত হয়, এটাকে বলা হচ্ছে দ্বিতীয়বার ধর্ষণ। তো এটা আমাদের আইনের বিধান যে এটা আইনজীবী করতে পারবে, কিন্তু এটা নিয়ে আদালতে রিট করা হয়েছে, এটা খুব সম্প্রতি মানে হাইকোর্টে আছে রিটটা, এখনো এটা রায় দেওয়া হয় নাই, তবে দ্রুতই দিয়ে দিবে, কারণ এই ধরনের ধর্ষিত নারীকে এই আদালতে নিয়ে গিয়ে তার ধর্ষণের কারণ জিজ্ঞাসা করাও একটা ধর্ষণ। আচ্ছা, ১৫৬ ধারায় বলছে কি প্রাসঙ্গিক বিষয়ে সমর্থন করার উদ্দেশ্যে অন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য হবে। ইম্পর্টেন্ট না। ১৫৭ ধারায় বলছে একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে। যেমন একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য, যেমন সাক্ষী পুলিশের কাছে ১৬১ ধারায় একবার 161 যেটাকে বলে পুলিশের নিকটে একবার 161 করছে, পরবর্তীতে আদালতের সামনে আইসা ওই একই বিষয়ে যখন উপস্থাপন করে, তখন ওই যে ধরা যাক আদালতের কাছে আইসা দিচ্ছে 164 আর পুলিশের কাছে দিচ্ছে 161, তো আদালতের কাছে আইসা যে 164 দিছে এবং পুলিশের কাছে যে 161 দিছে, দুইটা মিলায় দেখার জন্যে ওই পূর্ববর্তী যে সাক্ষীর সাক্ষ্য এটা আদালত নিতে পারে আর কি, প্রাসঙ্গিক হিসেবে নিতে পারে যে ঠিক আছে, কারণ পুলিশের কাছে প্রদত্ত সাক্ষীর তো কোনো সাক্ষ্যগত মূল্য নাই, কিন্তু ওই পরের সাক্ষ্য যেটা দিছে আদালতে এসে সাক্ষী ওইটা মিলায় দেখার জন্য যে দেখি এর আগের সাক্ষী আর বর্তমান সাক্ষী ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে পুলিশের কাছে নিকটে প্রদত্ত সাক্ষী প্রাসঙ্গিক হবে। ওকে, ১৫৯ ধারায় বলছে কি স্মৃতি পুনরুজ্জীবিত করা, অর্থাৎ আদালতের অনুমতি সাপেক্ষে সাক্ষী তার পূর্বের কোনো লিখিত কোনো ডায়েরি বা লেখা থেকে স্মৃতি পুনরুজ্জীবিত করে সাক্ষ্য প্রদান করতে পারে। অর্থাৎ সাক্ষী মানে একজন খুনিকে খুন করতে দেখছে, কি কি বিষয় দেখছে সাক্ষী তার কোনো একটা ডায়েরিতে লিখে রাখছিল, তো আদালতের সামনে গিয়ে যখন সে সাক্ষ্য দিচ্ছে তখন তার পুরো ঘটনা মনে নাই, তো পুরো ঘটনা যখন মনে নাই তখন সে তার ওই ডায়েরি বের করে ডায়েরি দেখে দেখে আদালতে হাজিরা মানে সাক্ষ্য দিতে পারে, এটাই বলছে স্মৃতি পুনরুজ্জীবিত করা। আচ্ছা, ১৬০ ধারা প্রয়োজন নাই, ১৬১ ধারায় বলছে কি স্মৃতি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে বিরুদ্ধ পক্ষের অধিকার, অর্থাৎ স্মৃতি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো লিখন পদ্ধতি সম্পর্কে বিরুদ্ধ পক্ষ দেখতে চাইলে তা দেখাতে হবে। বিরুদ্ধ পক্ষ ইচ্ছা করলে উক্ত লেখা সম্পর্কে জেরাও করতে পারে। যেমন আমি বলতে পারি কোনো পুলিশ অফিসারের কাছে যদি কোনো ডায়েরি থাকে, ওই ডায়েরি দেখে যদি জবানবন্দি দেয়, তবে সে ডায়েরি আসামি পক্ষ চাইলে তাকে দেখতে দিতে হবে। অর্থাৎ পুলিশ কি করতেছে, পুলিশ তার পুলিশের সমস্ত কার্যক্রম তো ডায়েরিতে লিখে রাখে, পুলিশ ডায়েরি সম্পর্কে বলা আছে কত ধারায়, সাক্ষ্য আইনের ১৭০ ধারায়, ১৭০ না সরি সিআরপিসির ১৭০ ধারায় না ১৭২ ধারায় পুলিশ ডায়েরি সম্পর্কে বলা আছে জানি। তো পুলিশ তার সমস্ত কার্যক্রম ডায়েরিতে লিখে রাখে, তো ওই ডায়েরি দেখে আদালতে সাক্ষ্য দিচ্ছে, তো বিরুদ্ধ পক্ষের আইনজীবী বলল কি যে আপনার ডায়েরিতে কি লেখা আছে আমাকে একটু দেখান, তো এটা দেখাতে বাধ্য থাকবে। আচ্ছা, ১৬১ গেল, এবার ১৬২ দলিল উপস্থাপন। কোনো একটা সাক্ষীকে যদি দলিল দাখিল করার জন্য সমন দেওয়া হয়, দলিলটি যদি তাহার দখলে থাকে তবে যতই আপত্তি থাকুক না কেন সেই সাক্ষী অবশ্যই উহা আদালতে উপস্থিত করবে। অর্থাৎ আদালত যদি বলে যে এই ডকুমেন্টস শামীমের কাছে আছে, শামীম অবশ্যই এই ডকুমেন্টস আদালতে সাবমিট করবে, মানে শামীম এই কথা বলতে পারবে না যে না আমি এটা আদালতে দেখাইতে পারবো না, এটা এটা আমার পার্সোনাল ব্যাপার, এরকম কোনো অপশন নাই, এটা বলছে ১৬২ ধারায়। আচ্ছা, ১৬৪ ধারায় বলছে কি যে কোনো একটা দলিল সোমার কাছে আছে, তো আদালত নোটিশ দিছে সোমাকে যে সোমা
তোমার কাছে এই দলিলটা আছে, তুমি এটা আদালতে দেখাও বা প্রদর্শন করো। তো সুমা কোনো কারণে দেখায় নাই, না দেখায় পরবর্তীতে যদি ওই দলিল আদালতে নিয়ে আসে, তাহলে আদালত ওই দলিল আর দেখবে না। এটাই বলছে 164 ধারায়। আচ্ছা, 165 ধারায় বলছে কি, বিচারক কর্তৃক প্রশ্ন বা কিছু দাখিল করার আদেশ দানের ক্ষমতা। প্রাসঙ্গিক বিষয় আবিষ্কার বা উপযুক্ত প্রমাণ সংগ্রহের জন্য যে কোনো সাক্ষীকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন আদালত করতে পারে। মানে সাক্ষীকে প্রশ্ন করে তো সাধারণত আইনজীবীরা, তো আদালত যদি চায় যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রশ্ন যে কোনো সাক্ষীকে করতে পারে, এটা বলছে 165 ধারায়। তো এই হচ্ছে যে আমাদের সাক্ষ্য আইনের 167টা ধারা আছে, তার মধ্যে 165 আমরা 165 পর্যন্ত পড়বো। 166 আর 67 তেমন একটা গুরুত্বপূর্ণ না। 166তে বলছে জুরি বা এসরগণ কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা করিবার ক্ষমতা। এটা জুরিরা যেমন কোনো আদালতে কিছু জুরি থাকে, জুরি বোর্ড গঠন করা হয়, ঠিক আছে? ওই জুরিরা যদি চায় তাহলে সাক্ষীকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো এখন ওই ধরনের বিধিবিধান আর নাই, এই জন্য 166 ধারা পড়া লাগবে না। 167 ধারা কি, অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে তার জন্য নতুন করিয়া বিচার করা হইবে না। মানে আদালতের শামীম একজন সাক্ষীকে নিয়ে আসছে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, আদালত ওই সাক্ষীকে নিল না, যে না ওটা এলাও না। তো এই যে এলাও না কেন, এই এলাও না এটা হচ্ছে যে আদালত ভুল করে করছে বা অগ্রাহ্য করে করছে বা বেখেয়ালে করছে, এর জন্য পরবর্তীতে নতুন করে আর শামীম আদালতকে বলবে না যে আপনার নতুন করে বিচার করেন, এরকম ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। যা একবার করছে তা করছেই, ঠিক আছে? তো এই হচ্ছে 167টা ধারা। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে কি বুঝলেন আর কি বুঝলেন না সেটা আমাকে বলেন।